ইরানের ইস্পাহানে ফের বাংকার বাস্টার বোমা হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত দাবি তেহরানের। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে ব্যাপক লড়াই, 4 ইসরায়েলি সেনা নিহত। হরমুজ প্রণালীতে টোল আদায় নিয়ে পরিকল্পনা অনুমোদন তেহরানের, চলাচল করতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজ। ইরানের জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি ট্রাম্পের। ইরানের ইস্পাহানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্র ভান্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলার দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হরমুজ প্রণালী বন্ধ রেখে ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। এদিকে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে IRGC। লেবাননে হিজবুল্লাহর আক্রমণে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় কেঁপে ওঠে ইরানের ইস্পাহান শহর। বড় একটি অস্ত্র ভান্ডার লক্ষ্য করে 2000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম। হামলার ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাশাদ বিমানবন্দরে মার্কিন হামলায় একটি ত্রাণ সংগ্রহকারী বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিন সকালেই জবাব দেয় ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দুবাইয়ের জলসীমায় থাকা কুয়েতি ট্যাঙ্কার জাহাজে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের অবসান নিয়ে যে কোনো সিদ্ধান্ত দেশের স্বার্থের কাঠামোর মধ্যেই নেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরকারি সেবা গ্রহণে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জনগণকে আশ্বস্ত করেন তিনি। যুদ্ধের অবসানের সিদ্ধান্ত কেবলমাত্র ইরানের মহান জাতির মর্যাদার কাঠামোর মধ্যেই নেওয়া হবে। সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত আছে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্টারি কমিটি। পরিকল্পনা অনুযায়ী প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া অন্যান্য দেশের জাহাজও প্রণালীতে নিষিদ্ধই থাকবে। ইরানের এমন পদক্ষেপে হরমুজ প্রণালী বন্ধ রেখেই যুদ্ধ শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে দাবি করা হয়েছে নিজের সিদ্ধান্ত এরই মধ্যে মিত্রদের জানিয়েছেন ট্রাম্প। এর আগে প্রণালীটি দ্রুত না খুলে দিলে ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনা ধ্বংসের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আরও 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে বলে জানায় হোয়াইট হাউস। কিভাবে ইরানের হরমুজ প্রণালী দখলে নেবে যুক্তরাষ্ট্র? একই সঙ্গে প্রণালীটি আয়ত্ত করতে গেলে কি কি ঝুঁকিতে পড়তে পারে মার্কিন প্রশাসন? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন মেরিন এবং প্যারাট্রুপার বাহিনী। ট্রাম্প হরমুজ প্রণালীর ওপর নকশা করতে পারেন। ছোট দ্বীপ দখল বা নৌ শক্তি মোতায়েনের চেষ্টাও চলছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখন মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। ট্রাম্প হরমুজ প্রণালী খোলার জন্য জোরপূর্বক পদক্ষেপ নেয়ার কথা ভাবছেন। বিশেষ গুরুত্ববহ এই প্রণালী কিভাবে দখলে নেবে মার্কিন প্রশাসন, আর এতে কি কি ঝুঁকির মুখেই বা পড়তে পারে দেশটি, এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এতে বলা হয়েছে, মার্কিনদের 2টি প্রধান বিকল্প আছে: ইরানের দ্বীপ দখল করা বা শক্তিশালী নৌবাহিনী মোতায়েন করা। সবচেয়ে সহজ লক্ষ্য হচ্ছে খার্ক দ্বীপ। ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র এটি। তবে সেখানে পৌঁছানো এবং কিছুদিন অবস্থান করা যাতায়াতের সমস্যা ও সেনাদের নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে। ইরানও প্রতিরোধের হুমকি দিয়েছে। মার্কিন সেনাদের হত্যা করার জন্য তারা নিজস্ব অবকাঠামো ধ্বংস করতে পারে। ছোট দ্বীপে হামলা হলেও ইরান রকেট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চালাতে পারে। এছাড়া ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি এই সংঘাতেও যুক্ত হতে পারে, যাতে হরমুজের পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথও ঝুঁকিতে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ছোট দ্বীপ দখল শুধু প্রদর্শনীমূলক হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে কোনো সামরিক ফলাফল দিতে পারে না। বাণিজ্যিক জাহাজ নিরাপদ করতে মাইন সুইপিং, নৌপথ রক্ষা ও বিমান সমর্থন প্রয়োজন, যদিও সেটা মার্কিন বাহিনীর বর্তমান সক্ষমতার বাইরে। এছাড়া মার্কিন সাফল্যের সম্ভাবনা খুব সীমিত এবং এই পদক্ষেপ যুদ্ধকে আরও তীব্র করতে পারে বলেও মত তাদের। বিশ্বের তেলের 1/5 বহন করে এই প্রণালী। এটি ইরানের বড় চাপের হাতিয়ার হিসেবে কাজ করছে, তবে সীমিত আক্রমণও বড় পরিমাণে হতাহতের সম্ভাবনা বাড়াতে পারে। ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে ইরাকের মানবিক সহায়তার প্রথম চালান। যুদ্ধের মধ্যে বাড়ছে আন্তর্জাতিক সহযোগিতা। 1 মাসের সংঘাতে বিপর্যস্ত ইরানে এখন চিকিৎসা ও খাদ্য সহায়তা পৌঁছাতে শুরু করেছে রাশিয়া, তাজিকিস্তান ও চীন থেকেও। ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে ইরাক। স্থানীয় সময় সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছায় ইরাকের পাঠানো হিউম্যানিটেরিয়ান মেডিকেল এইড নামের মানবিক সহায়তার প্রথম চালান।
ইরানের রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কালিবান্দ জানান, এই চালানে রয়েছে চিকিৎসা, ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্যবিধি ও খাদ্য সামগ্রী। তিনি বলেন, এটি ইরাক থেকে পাঠানো প্রাথমিক ত্রাণ সহায়তা, যা দ্রুত প্রয়োজনীয় এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, রাশিয়া থেকে ৩১৩ টনের ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে পৌঁছেছে। তাজিকিস্তান ও চীন থেকেও চিকিৎসা সহায়তা আসছে। পাশাপাশি আরও কয়েকটি দেশ সহায়তা পাঠিয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি এক লিখিত বার্তায় ইরাকের জনগণ ও ধর্মীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর জন্য এই ধন্যবাদ জানান। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এক মাসের যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে এবং বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব পড়েছে। একই সঙ্গে আরব উপদ্বীপ ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ নিয়েও বাড়ছে উদ্বেগ। ইরানের ওপর চাপ বাড়াতে এবার পানির উৎসকেও লক্ষ্যবস্তুর তালিকায় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে পরিশোধন কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের ঝুঁকি তৈরি করছে। ইরানের সঙ্গে দ্রুত কোনো চুক্তি না হলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র, খার্ক দ্বীপ সহ পানি শোধন কেন্দ্র ধ্বংস করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কেন্দ্র ধ্বংস হলে কোটি মানুষের পানির সরবরাহ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ বাড়ানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, এমন হুমকি পুরো জনগোষ্ঠীকে শাস্তি দেওয়ার শামিল, যা যুদ্ধ আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। জেনেভা কনভেনশনও এ ধরনের পদক্ষেপকে বেআইনি হিসেবে চিহ্নিত করেছে। মানবাধিকার সংস্থার বিশ্লেষকদের মতে এটি শুধু হুমকি নয়, যুদ্ধ অপরাধের ইঙ্গিত। বিদ্যুৎ, পানি ও জ্বালানি অবকাঠামো ধ্বংস করে সরকারকে চাপ দেওয়া কোনো কূটনৈতিক কৌশল নয়, সরাসরি সাধারণ মানুষের ওপর আঘাত। তবে হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র সবসময় আইনের মধ্য থেকেই কাজ করবে। এদিকে যুদ্ধের পঞ্চম সপ্তাহেও উত্তেজনা কমার লক্ষণ নেই। ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ব জ্বালানি বাজারে চাপ বাড়ছে। উভয় পক্ষই নিজেদের এগিয়ে থাকার দাবি করলেও সরাসরি আলোচনার বিষয়টি এখনও অনিশ্চিত। বিশ্লেষকদের মতে এ ধরনের হুমকি সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। ডানপন্থী জোটের এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। আইনটি কার্যকর হলে সামরিক আদালতে দোষী সাব্যস্তদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের পথ খুলে যাবে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে এবার ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করার আইন পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে এই আইন পাশ হয়। ভোটে ৬২ জন পক্ষে ৪৮ জন বিপক্ষে ভোট দেন। আইন অনুযায়ী সামরিক আদালতে প্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে শাস্তি। রায়ের ৯০ দিনের মধ্যে ফাঁসি কার্যকরের বিধান রাখা হয়েছে, যদিও বিকল্প হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের সুযোগও রাখা হয়েছে। আইনটি সামনে এনে জোরালোভাবে সমর্থন দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। পার্লামেন্টে দেয়া বক্তব্যে তিনি বলেন, এখন থেকে যারা ইসরায়েলিদের জীবন নেবে, রাষ্ট্রও তার জীবন নেবে। ভোটের পর ডানপন্থী আইন প্রণেতাদের উচ্ছ্বাস ও উদযাপনের দৃশ্যও দেখা যায়। তবে এই আইন ঘিরে আন্তর্জাতিক সমালোচনা বাড়ছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও যুক্তরাজ্য একে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করেছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এটি প্রাতিষ্ঠানিক বৈষম্য ও বর্ণবাদী সহিংসতার প্রতিফলন। এরই মধ্যে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আইনটির বিরুদ্ধে আপিলও করা হয়েছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আইনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন। জ্বালানি স্থাপনায় হামলা না চালাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরই মধ্যে দেশটির ক্রামাতর্স্ক শহরে রুশ হামলায় অন্তত ৩ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রাক্কালেও পাল্টাপাল্টি হামলা চলছে রাশিয়া ইউক্রেন জুড়ে। এই সংকট মোকাবিলায় এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতি বা জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাব দিয়েছেন। বলেন, ইস্টার সানডে উপলক্ষে পূর্ণ যুদ্ধবিরতিতেও ইউক্রেন প্রস্তুত। আকাশ, সমুদ্র সব জায়গায় হামলা বন্ধ রাখার আহ্বান জানান তিনি। জেলেনস্কি আরো বলেন, কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হবে না, এমন একটি পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। রাশিয়া রাজি হলে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত ইউক্রেন। তবে এখনও মস্কোর দিক থেকে স্পষ্ট কোনো সাড়া মেলেনি। এদিকে যুদ্ধক্ষেত্রে হামলা থামেনি। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলের একটি শিল্প কারখানা লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছেন গভর্নর। অন্যদিকে ইউক্রেনের ক্রামাতরস্ক শহরে রুশ হামলায় বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে।
4 বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বলে দাবি করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা ও পাল্টা হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, আর এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। ইরানে পারমাণবিক হামলার সতর্কবার্তা দিয়ে পদত্যাগ করেছেন জাতিসংঘের কূটনীতিক মোহাম্মদ সাফা। বলেন, বিপন্ন হতে পারে লাখ লাখ মানুষের জীবন। মানবতার জন্য ভয়াবহ হুমকি বলেও আখ্যা দেন তিনি। নিজের পদত্যাগের মাধ্যমে তিনি যুদ্ধ থামানোর আহ্বান জানান। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান হামলার মধ্যে এবার পারমাণবিক হামলার সতর্কতা দিলেন জাতিসংঘের এক কূটনীতিক। সম্প্রতি আন্তর্জাতিক এই সংস্থাটি পরমাণু হামলার পরের অবস্থা সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ তুলে পদত্যাগ করেন মোহাম্মদ সাফা। তার অভিযোগ, জাতিসংঘের কিছু শীর্ষ কর্মকর্তা একটি প্রভাবশালী লবির সেবা করছেন। সাফা তার সামাজিক মাধ্যমে এক্সে লেখেন, তিনি নিজেকে এবং পরিবারের মানুষদের রক্ষা করার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। সাফা জানান, তেহরান প্রায় 1 কোটি মানুষের শহর। সেখানে হামলা হলে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আরও বলেন, এমন পারমাণবিক হামলা যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস কিংবা লন্ডনে হয় তাহলে মানুষের জীবন কতটা বিপন্ন হবে। তিনি পদত্যাগ করে এই তথ্য ফাঁস করেছেন যাতে মানবতার জন্য সম্ভাব্য বিপর্যয় রোধ করা যায়। এর আগে 2023 সালেও তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। এমনকি হামাস ইসরায়েল সংঘাতের পর তার সতর্কবার্তা ও ভিন্ন মত প্রকাশের কারণে তাকে কূটনৈতিকভাবে অবহেলা এবং মৃত্যুর হুমকি পর্যন্ত দেয়া হয়েছে বলে দাবি করেন এই কূটনীতিক। এসব বিষয়ে এখনই পদক্ষেপ নিয়ে বিশ্বব্যাপী তার বার্তা ছড়িয়ে দিতে সাধারণ মানুষের কাছে আহ্বান জানান সাফা। মানবতা ও ভবিষ্যতের জন্য প্রতিবাদ করতেও বলেন তিনি। তার মতে, শুধু মানুষই এই বিপদ আটকাতে পারে। ইতিহাস এই সংগ্রামের জন্য এসব মানুষকে স্মরণ করবে বলেও জানান সাফা। রাষ্ট্রীয় সফরে জার্মানিতে গেছেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সফরে তিনি জার্মান চ্যান্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। এ সময় আগামী 3 বছরের মধ্যে দেশটিতে রাজনৈতিক আশ্রয় থাকা সিরিয়ান শরণার্থীদের ফেরত পাঠানোর বিষয়টিও তুলে ধরা হয়। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন, জার্মানিতে আশ্রয়প্রাপ্ত 10 লাখেরও বেশি সিরীয় উদ্বাস্তুকে তাদের নিজেদের দেশে ফিরিয়ে নেওয়া সহ দেশটির ভবিষ্যৎ রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ ও আর্থসামাজিক উন্নয়ন সহ রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা পেতে মাত্র একদিনের সফরে জার্মানিতে আসেন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার জার্মানির রাজধানী বার্লিনে প্রেসিডেন্ট শারা পৌঁছালে তাকে নিশ্চিদ্র নিরাপত্তা দেয় জার্মানির প্রশাসন। সফরে তিনি সিরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ, পররাষ্ট্রমন্ত্রী ইউহান বারেপুল সহ অর্থমন্ত্রী কাতারিনা রাইসে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে তিনি সিরিয়াকে আবার নতুন করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জার্মান চ্যান্সেলরকে অনুরোধ জানান। এ সময় 2015 সালে সিরিয়াতে যুদ্ধ চলার সময় সিরিয়ার নাগরিকদের জার্মানিতে আশ্রয় দেয় সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ জার্মান নাগরিকদের ধন্যবাদ জানান তিনি। আমার দেশ সিরিয়ার রয়েছে অপার সম্ভাবনা। গৃহযুদ্ধে বিধ্বস্ত আমাদের দেশটিকে গড়ে তুলতে জার্মান সহযোগিতার বিকল্প নেই। আমার দেশের নাগরিকদের প্রাণ বাঁচাতে আপনারা যেভাবে আশ্রয় দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। বৈঠকে আগামী 3 বছরে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়ে থাকা 80% সিরীয় শরণার্থীকে তাদের নিজ দেশে ফেরত নিতে সিরীয় প্রেসিডেন্টকে অনুরোধ জানান জার্মান চ্যান্সেলর। বৈঠকে আমরা দুই দেশের স্বার্থের নানা দিক নিয়ে আলোচনা করেছি। আলোচনা ফলপ্রসূও হয়েছে। তবে মূলত যে বিষয়টি নিয়ে কথা বলেছি তা হলো, সিরিয়াতে যুদ্ধের অবসান হয়েছে, এখন পুনর্গঠনের সময়। জার্মানির জন্য হুমকি এবং অবৈধ ও অনিয়মিত এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সিরীয়দের দ্রুত ফেরত পাঠানোর বিষয়েও আমি প্রেসিডেন্ট আল শারাকে জানিয়েছি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে আহমেদ আল শারার বার্লিন সফরে আসার কথা থাকলেও সিরিয়ার সরকার বাহিনী ও যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট কুর্দিশ যোদ্ধাদের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হওয়ায় সে সময় সফরটি বাতিল করা হয়।